এই যে বিশাল বিশাল বিল্ডিংগুলো আমাদের চারপাশে দাঁড়িয়ে আছে, এগুলো ঠিক কিভাবে নিজেদের ধরে রাখে? বেশিরভাগ স্ট্রাকচারই কিন্তু খুব সাধারণ কিছু নিয়ম মেনে চলে। কিন্তু জানেন কি, কিছু কিছু জায়গায় ভেতরের শক্তিগুলো যেন নিজেদের নিয়মেই চলতে শুরু করে। চলুন, আজ আমরা সেই অদৃশ্য কাঠামোর রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। হ্যাঁ, শব্দটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? সুসংগঠিত বিশৃঙ্খলা মানে ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় এমন কিছু জায়গা আছে যেখানে সব চেনা নিয়মকানুন হঠাৎ করেই ফেল করে। আর ঠিক ওই জায়গাতেই ইঞ্জিনিয়ারদের আসল চ্যালেঞ্জটা শুরু হয়। আচ্ছা, তাহলে চলুন সবার আগে সমস্যাটা ঠিক কী সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, যে কোনো বিল্ডিংয়ের খুব সাধারণ একটা অংশ হলো বিম। কিন্তু মাঝে মাঝে এই সাধারণ বিমগুলোই এমন সব অদ্ভুত আচরণ করা শুরু করে যা আমাদের সব হিসাবের বাইরে চলে যায়। সাধারণত ইঞ্জিনিয়াররা একটা বেশ সহজ নিয়ম মেনে চলেন, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বিম থিওরি। এই থিওরিটা কি বলে? সোজা কথায়, একটা বিমের ওপর যখন কোনো চাপ পড়ে, তখন সেই চাপটা খুব সুন্দর গোছানো একটা উপায়ে পুরো বিমে ছড়িয়ে পড়ে। মানে সবকিছুই বেশ প্রিডিক্টেবল, কোনো জটিলতা নেই। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় ঠিক তখনই, যখন বিমের ডিজাইনে হঠাৎ করে কোনো পরিবর্তন আসে। ধরুন, আকৃতিটা বদলে গেল, বা এক জায়গায় অনেক বেশি লোড এসে পড়ল। ব্যাস, ওই সহজ নিয়মটা আর কাজ করে না। আর এই যে গোলমেলে জায়গাগুলো, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এগুলোকেই বলা হয় ডি রিজিয়ন বা ডিসকন্টিনিউটি অঞ্চল। তো সহজ করে বললে, আমরা একটা পুরো স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। একদিকে আছে বি রিজন, এটা হলো সেই শান্ত ভালো ছেলের মতো এলাকা যেখানে সবকিছু নিয়ম মেনে চলে। আর অন্যদিকে আছে ডি রিজন, সেই বিশৃঙ্খল গোলমেলে জায়গাটা যেখানে ভেতরের ফোর্সগুলো যেন নিয়ন্ত্রণহীনভাবে ছোটাছুটি করছে। আর ঠিক এই জায়গার জন্যই আমাদের একটা অন্যরকম সমাধানের দরকার হয়। তো প্রশ্ন হলো, এই যে ডি রিজিয়নের বিশৃঙ্খলা, এটাকে সামলানো যায় কিভাবে? আর এখানেই এন্ট্রি হয় আমাদের আজকের হিরোর স্ট্র্যাট অ্যান্ড টাই মডেল। এটা এমন একটা সমাধান যা এই পুরো বিশৃঙ্খলাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। তাহলে ইঞ্জিনিয়াররা ঠিক কি করেন এই কাঠামোগত বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে? উত্তরটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর বেশ ক্রিয়েটিভও বটে। তারা আসলে কল্পনা করেন, হ্যাঁ ঠিকই শুনছেন, তারা কল্পনা করেন যে ওই কংক্রিটের বিশৃঙ্খল অংশটার ভেতরে একটা ছোট্ট অদৃশ্য ট্রাস ব্রিজ লুকিয়ে আছে। ঠিক যেমনটা আমরা কোনো নদীতে দেখি, সেই রকম একটা ব্রিজ। আর এই কাল্পনিক ব্রিজটাই সব এলোমেলো ফোর্সগুলোকে ঠিকঠাক পথে চালিয়ে নিয়ে যায়। এটাই হলো স্ট্রাট অ্যান্ড টাই মডেলের মূল আইডিয়া। তো এই যে কাল্পনিক ট্রাস ব্রিজের কথা আমরা বললাম, এটা আসলে কয়েকটা মূল জিনিস দিয়ে তৈরি। চলুন এক এক করে সেগুলোর সাথে পরিচিত হওয়া যাক। প্রথমেই আসি স্ট্রাটের কথায়। স্ট্রাট কি? সহজ ভাষায় এগুলো হলো ওই অদৃশ্য ব্রিজটার পিলার বা খুঁটি। মানে কংক্রিটের যে অংশগুলো চাপের মধ্যে আছে, যেগুলোকে দুই দিক থেকে চেপে ধরা হচ্ছে, সেগুলোই হলো স্ট্রাট। এরপর আসছে টাই। স্ট্রাট যদি চাপ সামলায়, টাই তাহলে কি করে? ঠিক তার উল্টোটা, এটা টান সামলায়। ভাবুন তো, কোনো কিছুকে যখন দুই দিক থেকে টানা হয়, সেই টানটা ধরে রাখার জন্য যা লাগে সেটাই হলো টাই। আর আমাদের কংক্রিটের স্ট্রাকচারে এই টায়ের কাজটা করে স্টিলের রড, মানে রিবার। আর ৩ নম্বরে আছে, এবং বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, সেটা হলো নোডাল জোন। এটার কিছুই না, এটা হলো একটা জাংশন পয়েন্ট। মানে যেখানে এই স্ট্রাট আর টাইগুলো এসে একে অপরের সাথে মেশে। সমস্ত ফোর্স বা বলের আদান প্রদান কিন্তু এই সংযোগ কেন্দ্রেই হয়। মজার ব্যাপার হলো, এই নোডাল জোনগুলোও কিন্তু সব একরকম হয় না, এদেরও রকম ফের আছে। যেমন ধরুন, কোনো একটা জাংশনে হয়তো শুধু কম্প্রেশন ফোর্স বা চাপ এসে মিলছে, আবার অন্য কোনোটাতে চাপ আর টান দুটোই একসাথে কাজ করছে। তো ঠিক কী ধরনের ফোর্স এসে মিলছে তার ওপর ভিত্তি করে এদেরকে সিসিসি বা সিসিটি এর মতো বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এতে ডিজাইনটা আরও অনেক নিখুঁত হয়। আচ্ছা, থিওরি তো অনেক বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল, বাস্তবে একজন ইঞ্জিনিয়ার এই মডেলটা ঠিক কিভাবে ব্যবহার করেন। চলুন সেই প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। এটার জন্য একটা বেশ গোছানো পদ্ধতি আছে, একেবারে স্টেপ বাই স্টেপ। প্রথমে পুরো স্ট্রাকচারের মধ্যে ওই গোলমেলে ডি রিজিয়নগুলোকে খুঁজে বের করা হয়।
এরপর হিসাব করা হয় যে ওই এলাকার বর্ডারে ঠিক কী পরিমাণ ফোর্স কাজ করছে। সেই হিসাবের ওপর ভিত্তি করে ফোর্সগুলো বহন করার জন্য একটা সহজ ট্রাস মডেল কাগজে কলমে আঁকা হয়। এরপরের কাজ হলো ওই মডেলের প্রত্যেকটা স্ট্রাট, টাই আর নোডের সাইজ ঠিক করা। আর একদম শেষে সবকিছু ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা অংশ যথেষ্ট শক্তিশালী কিনা সেটা যাচাই করে ফাইনাল ডিজাইনটা তৈরি করা হয়। মানে এটা কিন্তু কোনো আন্দাজের ব্যাপার নয়, পুরোটাই একটা সুচিন্তিত ইঞ্জিনিয়ারিং প্রসেস। এখানে ইঞ্জিনিয়ারদের মূল লক্ষ্যটা কি থাকে জানেন? লক্ষ্য থাকে সবচেয়ে সহজ আর সবচেয়ে সরাসরি রাস্তাটা খুঁজে বের করা, যে রাস্তা দিয়ে লোডটা যেতে পারে। কারণ একটা মজার ব্যাপার হলো, প্রকৃতিও কিন্তু সবসময় সবচেয়ে সহজ পথটাই বেছে নেয়। তো যে মডেলে সবচেয়ে কমটাই ব্যবহার করে সবচেয়ে সোজা পথের লোডটাকে সাপোর্ট দেওয়া যায়, সেটাই আসলে সবচেয়ে ভালো, সবচেয়ে এফিশিয়েন্ট আর নিরাপদ মডেল। তো এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করলাম, তারপর একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই স্ট্র্যাট অ্যান্ড টাই মডেল আখির এতটা গুরুত্বপূর্ণ কেন? এর আসল তাৎপর্যটা কি? এই ব্যাপারটা খুব সুন্দরভাবে এই উদ্ধৃতিটার মধ্যে বলা আছে। মূল কথাটা হলো, এই মডেলটা একটা অসম্ভব জটিল ডিজাইন সমস্যাকে অনেক অনেক সহজ করে ফেলে, আর এমন একটা সমাধান দেয় যা ইঞ্জিনিয়ারিংয়ের সব নিয়ম মেনে চলে এবং পুরোপুরি নিরাপদ। এক কথায় বলতে গেলে এটা বিশৃঙ্খলাকে গণিতের একটা সুন্দর ফর্মুলায় বেঁধে ফেলে। তাহলে যদি আমরা পুরো ব্যাপারটাকে এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ায়? প্রথমত, নিরাপত্তা। এই মডেলটা অপ্রত্যাশিত ফোর্সগুলোকে একটা সমাধানযোগ্য সমস্যায় বদলে দেয়। দ্বিতীয়ত, দক্ষতা। এটা ইঞ্জিনিয়ারদের বুঝতে সাহায্য করে ঠিক কোথায় কতটা মেটেরিয়াল ব্যবহার করতে হবে, ফলে কোনো অপচয় হয় না। তৃতীয়ত, এর ভার্সেটিলিটি, মানে খুব জটিল বা অদ্ভুত দেখতে ডিজাইনের ক্ষেত্রেও এটা কাজ করে। আর সবশেষে, এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমাদের চোখের সামনে তুলে ধরে যে কিভাবে ওই অদৃশ্য বলগুলো একটা জটিল কাঠামোর ভেতর দিয়ে বয়ে চলেছে। একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। স্ট্র্যাট অ্যান্ড টাই মডেল আসলে আমাদের এটাই শেখায় যে অনেক সময় খুব জটিল একটা সমস্যার ভেতরেই খুব সহজ আর সুন্দর একটা সমাধান লুকিয়ে থাকে, শুধু সেটাকে দেখার মতো করে দেখতে হয়। এখন ভাবার বিষয় হলো, আমাদের এই চারপাশের পৃথিবীতে এমন আর কত অদৃশ্য কাঠামো আছে যা নীরবে সবকিছুকে ধরে রেখেছে, সবকিছুকে একসাথে বেঁধে রেখেছে।